গোপাল ভাঁড়ের মজার গল্প। শ্রীমৎ স্বামী ছোবলানন্দ গিরিরাজ মহারাজ। নেপালচন্দ্র গোপালের বুদ্ধিমান ছেলে। সকলের কাছে সে ন্যাপলা নামেই পরিচিত। গোপাল যেমন মোটা সোটা নাদুস নুদুস, নেপাল ঠিক তার উল্টোটি। তবে ন্যাপলা দেখতে রোগা পটকা বটে, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি গজায় যে কেউ তাকে ঘাঁটাতে সাহস করে না। স্কুলের মাস্টার কানাইবাবু তার মাথায় একবার গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় মোটামুটি ছিল, ভালোই বলা চলে, কিন্তু তবুও পরীক্ষার সময় ভয় করে বইকি। বিশেষত কানাইবাবু ওঁত পেতে আছেন, একটু সুযোগ পেলেই তাকে ফেল করিয়ে দেবেন। কানাইবাবু ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে ইংরেজি পড়ছে, তবু তার প্রাণে শান্তি নেই। কি জানি কি হয়। সেদিন ইংরেজি পরীক্ষা। ভোরবেলায় উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার বন্ধু পাঁচি এসে হাজির। পাঁচি বলল, কিরে, আজও পড়া মুখস্থ করছিস? নেপাল বলল, হ্যাঁ ভাই, আজ যে ইংরেজি পরীক্ষা। পাঁচি বলল, ইংরেজি পরীক্ষায় এত ভয় কিসের? তার চেয়ে চল, বটতলায় একজন ঋষিকল্প সন্ন্যাসী এসেছেন, চল চল তাকে দর্শন করে আসি। সন্ন্যাসী দেখবার মতো মনের অবস্থা নেপালের ছিল না। সে বলল, না ভাই, আজ কানাইবাবু পরীক্ষা নেবে। আজ যদি একটু ভুল করি তাহলে আর রক্ষে থাকবে না। আসলে পাঁচিরই সাধু দেখার ইচ্ছাটা ছিল প্রবল, অথচ তার একলা যেতেও মন চাইছে না। তাই সে সেই সন্ন্যাসীটির বিবরণ দিতে লাগল। বলল, সে এক আশ্চর্য সন্ন্যাসী ন্যাপলা। তার নাম শ্রীমৎ স্বামী ছোবলানন্দ গিরিভূমি মহারাজ। ভক্তেরা তাকে ছোবলানন্দ বাবাজি বলেই ডাকে। তিনি যাকে ছোবল দেন, মানে চুম্বন করেন, তার কার্যসিদ্ধি হবেই। নেপাল অবাক হয়ে বলল, যাহ, তা কখনো হয় নাকি? পাঁচি বলল, হ্যাঁ রে, তার চুম্বনের নাকি অদ্ভুত সব গুণ। কমলেশ তার ছোট ভাই হ্যাবলার ইয়া বড় পিলে হয়েছিল। ছোবলানন্দ বাবাজি তাকে এমন চুম্বন করলেন যে পিলে নিমেষেই ভালো হয়ে গেল। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ রে, দারুণ ঋষিকল্প। যে যা মানস করে তার কাছে যায়, তার তাই সিদ্ধ হয়। বাবাজির চরের এমনই মহিমা। ন্যাপলার মাথায় চট করে একটা বুদ্ধি গজিয়ে গেল। সে ভাবতে ভাবতে বলল, আচ্ছা, মনে করো তিনি যদি আমাকেও ছোবল দেন, তাহলে আমি বাংলা পরীক্ষায় পাশ করতে পারব। পাঁচি মহা উৎসাহে চটপট উত্তর দিল, নিশ্চয়, আরে নিশ্চয় পারবি। কানাইবাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবেন না। চল চল, আর দেরি না করে আমরা তাড়াতাড়ি সেই মহাত্মার চরণে আশ্রয় নিই, তাহলেই আমাদের কেল্লা ফতে হবে। অতএব ন্যাপলা আর পাঁচি বেরিয়ে পড়ল। নদীর ধার বরাবর হেঁটে তারা অবশেষে সেখানে হাজির হল। সেখানে একটা প্রকাণ্ড বটগাছের নিচে হরিণের চামড়ার উপর শ্রীমৎ স্বামী ছোবলানন্দ গিরিভূমি মহারাজ বসে আছেন। পাশে কোমণ্ডলু রাখা,
ধ্বনি জ্বলছে, তখনও ভক্তদের তেমন ভিড় হয়নি। পাঁচি আর নেপাল ভক্তি ভরে শটাঙ্গ হয়ে তাকে প্রণাম করল। বাবাজির চেহারাটা বেশ নাদুস নুদুস, ভুঁড়ি আর দাড়িটাও বেশ, কিন্তু চোখ দুটো জবা ফুলের মতো লাল। তিনি কথা বলেন না, দীর্ঘ 50 বছর ধরে মৌনী আছেন। পাঁচি আর নেপালকে তিনি 2 হাত তুলে আশীর্বাদ করলেন। ছোবলানন্দ বাবাজি রুক্ষ চেহারা দেখে নেপাল মনে মনে আশ্বস্ত হল, ভরসাও পেল বেশ। নেপাল ভাবল, নিশ্চয়ই ইনি খুব তেজি সন্ন্যাসী, এর ছোবল কখনো বিফল হবে না। হাত জোর করে সে বলল, ছোবলানন্দজি, আজ আমার ইংরেজি পরীক্ষা। প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে কানাইবাবু আমাকে গোল্লা খাওয়াবেন। তাই আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে ছোবল মারেন তো ভালো হয়। অতএব ছোবলানন্দ মহারাজ 84 আধুলি ওজনের এক সাংঘাতিক ছোবল মারলেন ন্যাপলার গালে। কুকুরে কামড়ালে যেমন যন্ত্রণা হয়, নেপালেরও সেই রকমই কষ্ট হতে লাগল। নেপাল যন্ত্রণায় কাতরাতে লাগল এবং একেবারে চিৎপটাং হয়ে গেল। ছোবলানন্দ মহারাজ ছোবল দিয়েই আবার গম্ভীর হয়ে বসে রইলেন। গালে হাত বোলাতে বোলাতে নেপাল উঠে বসল কোনো রকমে। তার মাথাটা কেমন যেন ঘুলিয়ে গেল, কিন্তু তবুও কাউকে কিছু বলার নেই। সে নিজেই যে ছোবল খেতে এসেছে। পাজি ন্যাপলার হাত ধরে টানতে টানতে বলল, আয় ন্যাপলা, তোর কাজ হয়ে গেছে, এবার নিশ্চয়ই পাস করবি। পাঁচির নিজের আর ছোবল খেতে ইচ্ছা করল না। সেও মনে মনে ছোবল খাবার জন্যেই ইচ্ছে করে এসেছিল। সেও বাংলায় ভয় করে, বাংলায় যাতে পাশ করতে পারে। বাবাজির ছোবলের বহর দেখেই তার পিলে অবধি চমকে গেছিল। তারা চলে এলো। এদিকে নেপাল সেদিন ইংরেজি পরীক্ষা দিল বটে, কিন্তু ওই সাংঘাতিক ছোবল খেয়ে তার মাথা গুলিয়ে গেছিল বলেই হোক আর কোনো কারণেই হোক, বেচারা পাশ করতে পারল না। কানাইবাবু তাকে অনেকগুলো গোল্লা দিলেন। এদিকে কি করে যেন সারা স্কুল রটে গেল যে ছোবলানন্দ বাবাজি ন্যাপলাকে সাংঘাতিক ছোবল দিয়েছে। সবাই নেপালকে নিয়ে ঠাট্টা মশকরা করতে লাগলো। কেউ বলল, কিরে, এত কষ্ট করে ছোবল খেলি, তবু পাস করতে পারলি নে? কেউ বললে, আরে একেবারে তোর গতি হবে না, আর একটা ছোবল খেয়ে আয়, দেখবি নিঘাত তোর মাথায় পাশ করার মতো বুদ্ধি গজাবে। ভোম্বল বললে, ন্যাপলা, আমি একটা হনুমান পুষেছি, তুই তার সঙ্গে বন্ধুত্ব কর, তালে তোর বুদ্ধি বাড়বে। এতদিন বুদ্ধির জন্যে সবাই নেপালকে মনে মনে ভয় করত। তাই বোকা বলবার সুযোগ পেয়ে সকলেই মনের আনন্দে তাকে খেপাতে শুরু করল। নেপাল খুব মুচড়ে পড়ল। ছোবলানন্দ বাবাজি যে একটা ভণ্ড সন্ন্যাসী তাতে আর সন্দেহ রইল না। যদি সত্যিকারের সাধুই হবে, তাহলে সে ফেল করল কেন? কয়েকটা দিন এভাবে কাটাবার পর একদিন সন্ধ্যাবেলায় পাঁচির সঙ্গে নেপালের দেখা হয়ে গেল। নেপাল মুখ ঘুরিয়ে চলেই যাচ্ছিল, পাঁচি অনেক খোশামদ করে তার সঙ্গে ভাব করল। নেপাল বলল, তুই যত নষ্টের গোড়া। অনুতপ্ত পাঁজি কাঁদো কাঁদো স্বরে বলল, আমি তো ভাই আগে জানতুম না, তা এখন আর রাগ করে লাভ কি বল? যা হবার তো হয়েই গেছে।
তার চেয়ে আয় ওই ভণ্ড বাবাজিকে জব্দ করি। ছবলানন্দ বাবাজিকে জব্দ করার মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না। দুই বন্ধুতে এবার পুকুর পাড়ে সে অনেক সলা পরামর্শ করল, কিন্তু একটাও মনের মতো ফন্দি মাথায় আসছিল না। তখন নেপাল বুকে ঘাড় গুজে ভাবতে শুরু করল। আধ ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বললে, হয়েছে, এবার বাবাজিকে ছোবল মারার মজা টের পাইয়ে দেব। মহাবীর। পাজি আশ্চর্য হয়ে বলল, মহাবীর কি? নেপাল বলল, ভোম্বলদার মহাবীর। এখন চল চল, কাল সকালে সব ঠিক হবে। ভোম্বলদাকেও দলে নিতে হবে। পরদিন সকাল বেলায় শ্রীমৎ স্বামী ছবলানন্দ তার হরিণের চামড়ার ওপর গুটিসুটি মেরে শুয়েছিলেন। তার দুজন মহিলা ভক্ত তার পা টিপে দিচ্ছিল। এমন সময় ভোম্বল, পাঁচি আর ন্যাপলা গুটি গুটি পায়ে সেখানে গিয়ে হাজির হল। ভোম্বলের কোলে একটা 7-8 বছরের ছেলে কিংবা মেয়ে, আগাগোড়া র্যাপারে ঢাকা। দেখে মনে হয় বুঝি তার ভারী অসুখ, তাই তাকে বাবাজির ছোবল খাওয়াবার জন্যই আনা হয়েছে। এরকম রোগী বাবাজির কাছে প্রতিদিনই 2-4 জন করে আসে। 3 জন ছবলানন্দ মহারাজকে দণ্ডবৎ প্রণাম করলে। একজন ভক্ত ভোম্বলের কোলের র্যাপারটা ঢাকা মূর্তিটা দেখিয়ে বললে, ওর কি অসুখ করেছে? নেপাল গদগদ হয়ে বললে, ওর খুব অসুখ, ডাক্তার কবিরাজ হাল ছেড়ে দিয়েছে, তাই বাবাজির কাছে নিয়ে এসেছি। উনি যদি দয়া করে ভালো করে দেন, তাহলে মহারাজের এই বটতলা সোনা দিয়ে বাঁধিয়ে দেব, এখানে বড় করে আশ্রমও করে দেব। ভক্তটি বলল, নিশ্চয়ই মহারাজ ভালো করে দেবেন। তা ওর কি রোগ হয়েছে? নেপাল বলল, তা তো জানি নে, কিন্তু এ কথা বলতে পারে না। এখন বাবাজি যদি ওর মুখে কথা ফুটিয়ে দেন তো ভালো হয়। আমরা 500 টাকা মানত করেছি, বাবাজির পায়ে প্রণামী দেব, যদি তিনি একে ভালো করে দিতে পারেন। প্রণামীর কথা শুনে শ্রীমৎ ছবলানন্দ উঠে বসলেন। ভক্তটি বললেন, ওকে মহারাজের কাছে নিয়ে এসো। নেপাল বললে, ও বড় রাগী, আর কিছুতেই মুখ খুলতে চায় না। ভক্তটি বলল, তাতে ক্ষতি নেই, বাবার চর খেলেই সব রোগ সেরে যাবে। কথা বলতে পারবে তো? খুব পারবে, 2 দিনের মধ্যেই মুখে খই ফুটবে। ভোম্বল তখন কোলের চাপা দেওয়া রোগীটিকে নিয়ে এগিয়ে এলো, আর ছবলানন্দ স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে এক বলিষ্ঠ ছোবল। অমনি যেন যজ্ঞ বেঁধে গেল। ছোবল খেয়ে র্যাপারের ভেতর থেকে বেরিয়ে এলো রোগী নয়, প্রকাণ্ড এক হনুমান। সে হচ্ছে ভোম্বলের পোষা হনুমান, তার নাম মহাবীর। মহাবীর ভয়ানক রাগে, ভোম্বল ছাড়া আর কারোর শাসন মানে না। সে একেবারে ছোবল বাবাজির ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। ভক্ত দুজন বাবা গো বলে খিঁচে দৌড়ে পালালো। ছোবল বাবাজির সঙ্গে মহাবীরের ধস্তাধস্তি আরম্ভ হয়ে গেল। মহাবীরের গায়ে ভীষণ জোর। সে ছবলানন্দ বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিল। বাবাজির আর মৌনব্রত রইল না। তিনি, ওরে বাবা রে, মরে গেলুম রে,
বলে চিৎকার করতে লাগলেন। হনুমানটি চড় খেয়ে বেজায় চটে গেছিল। মহারাজ সামলাবেন কি করে? সে আঁচড়ে কামড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুললে। নেপাল, ভোম্বল আর পাঁচি দৌড়ে দাঁড়িয়ে মজা দেখছিল। আরও অনেক লোক জুটে গেল। নেপাল মাঝে মাঝে টিপ্পনি কেটে বলতে লাগল, মহাপ্রভু মহাবীরের মুখে কথা ফোটাতে পারলেন না তো? মহাপ্রভু শ্রীমৎ ছোবলানন্দের তখন প্রাণ ওষ্ঠাগত হয়ে এসেছে। তিনি আর কি করবেন? শেষমেশ দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দিলেন। হনুমানটি তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভ্যাংচাতে লাগল।